হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আজকে টাইম লাইনের তারকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজকে টাইম লাইনের তারকার প্রথম পর্ব। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তিত্ব আছেন যাদের কার্যকলাপ বা যাদের চিন্তা ভাবনা আমাদের প্রতিনিয়ত ইন্সপায়ার করে। হ্যাঁ, ঠিক তারাই হচ্ছেন আমাদের চোখে তারকা। আর ঠিক তেমনি একটা তারকার গল্প নিয়ে আমি এসেছি টাইম লাইনের প্রথম পর্বে শ্রীতনু ঘোষকে নিয়ে। নমস্কার শ্রীতনু বাবু। নমস্কার আপনাকে আমাদের টাইম লাইনের তারকাতে স্বাগত। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করছি, আমার কৌতূহল হচ্ছে যে আপনি তো পড়াশোনা করেছেন, চাকরি করেছেন, হঠাৎ কেন আপনি চাকরি ছেড়ে ব্যবসায় অনুপ্রাণিত হলেন, সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের একটু জানান। অবশ্যই আমি শেয়ার করব। প্রথমে আমি যেটা জানাবো যে এই প্রশ্নটা বহুবার আমাকে অনেকেই করেছে যে চাকরি জীবনের যে নিরাপত্তাই বলুন বা যেটা বলুন সেটা থেকে ছেড়ে কেন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হব। হ্যাঁ, নিশ্চয়ই এই প্রশ্নটার বিশেষ করে যেহেতু আমি বাঙালিদের ক্ষেত্রে মনে হয় যে চাকরি জীবন মানে একটা সিকিউর বা ইয়েতে, সেটা আমি একটা জোকস দিয়ে শুরু করব। জোকসই বলি যে কেন এই প্রশ্নটা। একজন ভদ্রলোক, তার দুজন কন্যা, তাদের বিবাহ হয় ছোট এবং বড়। তো ভদ্রলোক তার কিছুদিন পরে সকালে পার্কে বেরিয়েছেন প্রাতঃভ্রমণ বা মর্নিং ওয়াক যেটার জন্য। তার কিছু বন্ধুরা সেখানে উপস্থিত। তারা হঠাৎ করে তাকে প্রশ্ন করলেন যে আপনার যে দুই মেয়ের বিবাহ হলো তারা এখন কেমন আছে। সেই ভদ্রলোক উত্তর দিচ্ছেন যে আমার যিনি বড় মেয়ে তিনি খুব ভালো আছেন, তার কারণ তার যে জামাই সে খুব সিকিউর একটা জব করে, কোম্পানি তাকে ফ্ল্যাট প্রোভাইড করেছে, গাড়ি প্রোভাইড করেছে এবং তার লাইফটা খুব সিকিউর, তাকে নিয়ে সে নিশ্চিন্ত। যথারীতি তারপরে যে প্রশ্নটা আসে যে আপনার ছোট মেয়ের ব্যাপারে কেমন আছে, বলছে না ছোট জামাই সে নিজস্ব ব্যবসা করে, সেই কারণে আমি তাকে নিয়ে একটু ওয়ারিড যে সে সিকিউর কিনা, কালকে কি হবে না হবে। তো এই বন্ধুদের মধ্যে একজন হঠাৎ করে প্রশ্ন করে যে সেক্ষেত্রে এরকম হয় নাকি যে বড় জামাইয়ের কোম্পানিতে ছোট জামাইকে কোনোভাবে এনগেজ করা যায় না। তখন ভদ্রলোক অতি দুঃখের সাথে জানায় যে আমার বড় জামাই আমার ছোট জামাইয়ের কোম্পানিতেই ম্যানেজার। অর্থাৎ এই হচ্ছে আমাদের বাঙালির চিন্তা ভাবনা, ব্যবসা এবং চাকরি পার্থক্য। এই মুহূর্তে আমি বেশ কিছু বিজনেসের সাথে যুক্ত, তার মধ্যে একটা হচ্ছে টোটালি আলাদা ফিনান্স মার্কেট, শেয়ার, মিউচুয়াল ফান্ডস এন্ড অল দিস। একটা রয়েছে যেটা ইন্টেরিয়ার ডেকোরেশন, একটা রয়েছে যেটা প্রপার্টি রিলেটেড। তো আমি প্রত্যেকটা বিজনেস করছি এবং আমি আমার জায়গা থেকে ভীষণভাবে স্যাটিসফাইড যে আই এম ওকে উইথ ইট। বাহ, উনি খুব ভালো কথা বলেছেন যে মাল্টিপল বিজনেস আন্ডার ওয়ান রুফ। তার মানে বুঝতেই পারছেন যে উনি কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে চাকরি ছেড়ে উনি ব্যবসায় পা রেখেছেন। আচ্ছা, এবার আমি একটু পেছনের দিকে চলে যাচ্ছি। আপনার ধরুন ছেলেবেলাটা কেমন ছিল, বাবা মা বাড়ির সবাই, আপনার যে বেড়ে ওঠাটা সেইটা কিরকম ছিল যদি আমাকে একটু বলেন। আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানে সবচেয়ে যেটা ভালো জিনিস আমি মনে করি সেটা হচ্ছে আমাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার একটা বয়সের পরে একটা জায়গা ছিল যেখানে আমরা নিজেদের মতো চিন্তা ভাবনা স্বাধীনভাবে করতে পারতাম। অর্থাৎ আমরা ছোটবেলায় যখন আমাদের প্রপার এডুকেশনটা তৈরি হয় না, বাবা মার গাইডেন্স প্রত্যেকের দরকার হয়। নিশ্চয়ই একটা টাইমের পরে আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত যেখানে আমরা নিজস্ব ডিসিশন নিজে নিতে পারি। সেই জায়গায় আমি আমার বাবা মা বা প্রত্যেকের কাছে থ্যাঙ্কফুল, সেই জায়গাটা আমাকে দেয়া হয়েছিল। তারা বিশ্বাস রেখেছিল যে আমি আমার মতো ব্যাপারটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। এবং আমার মনে হয় প্রত্যেকটা জেনারেশন আগের থেকে অনেক স্মার্ট হয়, তারা অন্যভাবে ভাবে। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। আগে আমরা দেখতাম একজন মানুষ সারা জীবন সঞ্চয় করে
রিটায়ারমেন্টের পরে বা অবসরের পরে একটা কোনো বাড়ি ঘরদোর করছে বা তারপরে গিয়ে চিন্তা ভাবনা করছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন একটা ব্যাপার যে সেই টাইমে যখন তার জিনিসটা কমপ্লিট হচ্ছে, সে যে বয়সে পৌঁছাচ্ছে বা যে জায়গায় পৌঁছাচ্ছে সেটা হয়তো সেইভাবে সে এনজয় বা ইয়ে করতে পারে না। এবার আসি প্রেজেন্ট জেনারেশনে। প্রেজেন্ট জেনারেশন যখন প্রথমেই ঢুকছে তখন সে একটা ফ্ল্যাট নিচ্ছে, একটা গাড়ি নিচ্ছে, সেই ইএমআই গুলো মিট করার পর জন্যে এরপরে কাজ করছে। তাতে কি দেখা যাচ্ছে যে দুটো জিনিস, প্রথমত সে প্রথমেই সবগুলো পূর্ণ করছে এবং একটা সেলফ গোল একটা সামনে রেখে যেটার দিকে সে দৌড়াচ্ছে বা এগোচ্ছে, এই জিনিসটা পজিটিভ। যে কনফিডেন্সটা প্রেজেন্ট জেনারেশনের মধ্যে আমার খুব ভালো লাগে, এবং এই কনফিডেন্সই আমাকে মনে হয় অনুপ্রেরণা দেয় এদেরকে নিয়ে কিছু করার ও এদেরকে নিয়ে এগিয়ে চলার। একটা সময়ের পর বাচ্চাদের একটু ছেড়ে দেওয়া উচিত, অর্থাৎ তাদের ওপর একটু কনফিডেন্স রাখা উচিত যে তারা সবসময় যে ভুল চিন্তা করবে তা নয়, তাদের সেই স্বাধীনতাটা থাকলে তারা অনেক সময় কিন্তু সুনির্দিষ্ট চিন্তা ভাবনা করে সঠিক পথে এগোতে পারে। যেটা আমরা বাবা মারা হয়তো অনেক সময় ভুল ভেবে থাকি, সেটা হয়তো পরে গিয়ে সত্যি প্রমাণিত হয়। অর্থাৎ বাচ্চাদের উপর একটু ভরসা হয়তো আমরা করলেও করতে পারি, তাতে খুব একটা খারাপ কিছু হবে না। অন্তত শ্রীতনু বাবু তো সেইরকম অভিজ্ঞতার কথাই বললেন। আমার আগের প্রশ্ন নিয়ে আমি আরেকটু অ্যাড করব, সেটা হচ্ছে যে এই যে কথাটা বললেন যে আমরা আমাদের যারা বাচ্চারা রয়েছে বা ছোট রয়েছে তাদের উপরে যে কনফিডেন্সটা, এটা কেন জরুরি। এখানে একটা উদাহরণ দিচ্ছি। অলিভ রিডলে বলে একটা কচ্ছপ, যেটা সমুদ্র থেকে উঠে এসে ডিম পেড়ে সমুদ্রে নেমে যায়। ওই ডিমগুলো ভেঙে বাচ্চাগুলো আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যায়। এই যে জিনিসটা, অর্থাৎ ওই যে একটা ওর যে ওয়ালটা ওটা ব্রেক করতে গিয়ে অনেক কচ্ছপ মারা যায়। কিন্তু দেখা যায় যে যদি কোনো দর্শক, যে অনেক দর্শক ওখানে জড়ো হয় ব্যাপারটাকে দেখতে, অর্থাৎ যদি কোনো দর্শক দেখে যে সেই ডিমের খোলাটা আমি ভেঙে কচ্ছপটাকে বাইরে বার করে দিই, একটু চলার পরে সে কিন্তু মারা যায়। অর্থাৎ প্রথম যে জীবনের যে প্রথম যুদ্ধটা, সেই যুদ্ধটাকে আমাদের তাকে আলাদাভাবে ছেড়ে দেওয়া উচিত। তাতে তার মধ্যে ইমিউনিটি তৈরি হয়, তার মধ্যে, অর্থাৎ আমরা যদি ডারউইনে চলে যাই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যুদ্ধ করেই প্রত্যেকটা মানুষকে থাকতে হয়। সেই যুদ্ধটা সবসময় সো কল্ড ওয়ার নয়, বাট মানসিক যুদ্ধ আমরা চলে। সেই জায়গাটা পরিণত হতে দিলে যেটা আগামী দিনে আমাদের মনে হয় আমাদের বাচ্চারা অনেকটা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে, যেটা হয়তো প্রত্যেক বাবা মাই চাইবে বা চাওয়া উচিত। ছোটবেলাটা কেমন কেটেছে, মানে আপনার বাবা মা পরিবার, মানে বা আপনার এডুকেশন, আপনি কি ধরনের পড়াশোনার মধ্যে দিয়ে গেছেন, সেটা যদি আমাদের একটুখানি দর্শক বন্ধুদের বলেন। আমার পড়াশোনা বা ব্যাপারটা যদি বলি, আমি পুরো ফাইন্যান্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আমি পড়াশোনা করেছি। পড়াশোনা করতে গিয়ে যেটা দেখা যায় যে আমাদের একটা স্টিরিওটাইপ করে দেওয়া হয়, অর্থাৎ যিনি পড়াশোনা বিকম বা ফাইন্যান্স নিয়ে পড়ছে তার জায়গাটা ওখানেই আটকে থাকবে। বাট আমি কেন জানি না, আমার মনে হয় যে আমি ফাইন্যান্সের লোক হলেও সাহিত্য আমার একটা ইন্সপিরেশন। ক্রিয়েটিভ যে কোনো ব্যাপার যার সঙ্গে শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখানে আমার মনে হয় যে যখন কেউ ফাইন্যান্সে ইকোনমিক্সে মার্শালের নাম শুনেছেন, তার কিন্তু জয় গোস্বামীর নাম বা বেনি মাধবটাও শোনা উচিত। কারণটা একটাই যে আপনার মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোন রকম নতুন সৃষ্টি করার ব্যাপারটা আসে, কমার্স আমাদের শেখা হিসাবপত্র, বাট জীবনটা শুধুমাত্র হিসাবপত্র না, সেখানে আমাদের কিছু ক্রিয়েটিভ জায়গা থাকে যেখানে কিন্তু সাহিত্য আমাদের হেল্প করে। অর্থাৎ আমি যখন একটা ব্যালেন্স শিট দেখব, তার মানে জরুরি নয় যে আমি একটা কবিতা পড়তে পারবো না। আমি যখন স্ট্যাটিস্টিক্স পড়ছি, আমি যখন অ্যাকাউন্টস পড়ছি, আমি যখন কস্টিং পড়ছি, তার সঙ্গে সঙ্গে আমাকে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রিও দেখা উচিত, আমার কবির সুমনের গানও শোনা উচিত, আমার অঞ্জন দত্তের প্রিয় বন্ধুও জানা উচিত, আবার মালতীবালা বিদ্যালয় যেটা জয় গোস্বামীর লেখা সেটাও পড়া উচিত। সম্পূর্ণভাবে একটা মানুষ তৈরি হতে গেলে প্রত্যেকটা জায়গাতেই আপনাকে থাকতে হবে, এছাড়া মনে হয় না যে সম্পূর্ণ মানুষ হওয়া সম্ভব। আচ্ছা, আমরা একটু পরে আগের দিকে ফিরে যাই। অবশ্যই, মানে পুরোটা শোনা হলো না আপনার কাছ থেকে,
আফটার গ্র্যাজুয়েশন আপনি কিভাবে পথ চললেন, সেটা যদি আপনার পথ চলাটা যদি আমাদের একটু বলেন। আফটার গ্র্যাজুয়েশন আমি একটা প্রফেশনাল কোর্সের সঙ্গে অ্যাটাচ ছিলাম, আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। সেটা করতে আচ্ছা। করতেই আমি আমার চাকরি জীবন শুরু করি। আচ্ছা, এই চাকরি জীবনের ব্যাপারটা খুব অদ্ভুত। আমি 7 বছর মতো চাকরি করি এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানি যেখানে আমি চাকরি করেছি। 7 বছরে না হলেও 10টা কোম্পানি আমি চেঞ্জ করেছি। আচ্ছা, কারণ আমার একটা অদ্ভুত ধারণা, যেটা হয়তো কারোর সাথে মিলবে না বা মিলতেও পারে। আমার মনে হচ্ছে যে কোনো জায়গায় যদি চাকরি যে জায়গাটা, সেখানে যদি সিকিউর এসে যায়, কোনো চ্যালেঞ্জ না থাকে, তাহলে আমার নতুন কিছু শেখার থাকে না। বিকজ আচ্ছা। প্রতিদিন আমরা শেখার মধ্যে, অর্থাৎ নিজেকে আপগ্রেড, আমি চাই যে প্রতিদিন আমাদের যেন একটা বেটার ভার্সন, অর্থাৎ আজকে আমি যেখানে রয়েছি কালকে যেন আমার একটা বেটার ভার্সন আসে। সেইটা করার জন্য আমি বেশ কিছু জায়গাতে জব করি। একটা টাইমের পরে আমার মনে হয় যে আমার নিজস্ব একটা কিছু শুরু করা উচিত। অর্থাৎ আজকে আমরা যদি আমার অফিস এখন যেখানে, আমি সেই জায়গাটা নিয়ে আলোচনায় চলে যাই। আমার অফিস পাড়া যাকে বলা হয় ডালহৌসিতে, আচ্ছা, রাইটার্স বিল্ডিং মহাকরণের সামনে। তো ওই রাস্তা দিয়ে যখন আমি নিজে চাকরি করতে যেতাম, তখন আমি দেখতাম প্রচুর কিছু বাঙালি প্রতিষ্ঠান আছে যেখানে অদ্ভুতভাবে লেখা আছে 150 বছরের পুরনো প্রতিষ্ঠান, এবং নিচে বড় বড় করে লেখা আমাদের কোনো শাখা নেই। এই ধারণাটা আমাকে অদ্ভুতভাবে নাড়া দিত যে এই দুটো কথা কি সত্যি গর্ব করার মতো, যে আমি 150 বছর ধরে ব্যবসা করছি অথচ আমাদের কোনো শাখা নেই। আমার কোনো জায়গায় মনে হয়েছে এটা গর্বের না, এটা লজ্জার বিষয় যে আমি 150 বছরেও আমাদের কোনো শাখা খুলতে পারিনি। প্লাস আমার যেটা মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ, আমি কোম্পানির জন্য যেটা করছি, সংস্থার জন্য, আমি কেন নিজের জন্য করব না। এই অদ্ভুত চিন্তা ভাবনা থেকে একটা অদ্ভুত সময় একটা অদ্ভুত সিদ্ধান্ত নিই। এতগুলো অদ্ভুত এই কারণেই আমি ব্যবহার করলাম। আমাদের সমাজে একটা ধারণা আছে যে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পরে আমাদের সেটেল হওয়া উচিত। আমার ক্ষেত্রে অদ্ভুত একটা ঘটনা ঘটেছিল। যে মাসে আমি মানে যাকে বলে সেটেল হওয়া, সেই মাসে আমি চাকরি ছেড়ে অনিশ্চয়তা অর্থাৎ ব্যবসা শুরু করি, যেটা হয়তো রেয়ার বলবো না, বাট আমার জানা পরিচিতের মধ্যে দেখিনি। রেয়ার তো বটে। হ্যাঁ, কারণ আমার মনে হয়েছিল যে দুটো নতুন, একটা নতুন জীবন শুরু হচ্ছে, তার সঙ্গে একটা নতুন চ্যালেঞ্জেস থাকছে, এবং সেখানে অবশ্যই আমার যিনি বেটার হাফ, তিনি সেই জায়গাটাতে সেই সাহসী পদক্ষেপে আমার সাথে ছিল, আমার পুরো পরিবার সাথে ছিল, যার জন্য আমার মনে হয় আমি লাকি। এটা হয়তো অনেক জায়গাতেই পাওয়া যায় না। তারপরে আমি নিজের ব্যবসা শুরু করি। তারপরে দীর্ঘ 18 বছর আমি নিজের ব্যবসা করছি এবং আমি স্যাটিসফাইড আজকে আমি যেখানে। আচ্ছা, আপনি যদি একটু আপনার অফিসের ঠিকানাটা একটু বলেন। আমার অফিস হচ্ছে ডালহৌসি অফিস পাড়াতে। আচ্ছা, ফেয়ারলি প্লেস রেল রিজার্ভেশন কাউন্টার, তার ঠিক অপোজিটে। আচ্ছা, 4 নম্বর ফেয়ারলি প্লেস। আমার ফার্মের নাম হচ্ছে নেক্সট জেন ডেকর। এখানেই আমার ব্যবসা, এখানেই চলে। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওনার অফিসটা কোথায়। তা তো ধরুন ফিনান্স রিলেটেড ব্যাপার তো আছেই, বুঝতে পারছি। এছাড়া আপনি যদি ক্লিয়ার করে একটু বলেন যে আপনি কি কি জিনিস, মানে কি কি বিজনেস ওখানে মানে করেন। আমার এখানে যেটা হয়, মূলত আমরা ফাইন্যান্স মার্কেট মানে শেয়ার, মিউচুয়াল ফান্ড এগুলো নিয়ে ডিল করি। আচ্ছা, তার পাশাপাশি প্রপার্টি ডিলিং হয়, প্রপার্টি জাংশন আমার কোম্পানি। অ্যান্ড ফাইনালি যেটা আছে ইন্টেরিয়ার ডেকোরেশন। আমার ফার্মের নাম নেক্সট জেন ডেকর। ইন্টেরিয়ার পার্টে আমাদের একটা কাজ হয়। বাহ, তাহলে আমি একটু জিজ্ঞেস করছি, মানে আমার উৎসাহ থেকেই, যে আপনি ফাইন্যান্সের বিভিন্ন কাজ তো করছেন, আপনি বললেনই, এবং দীর্ঘ 25 বছর ধরে করছেন। কিন্তু এই যে ইন্টেরিয়ার ডেকর যে ব্যাপারটা, এটা তো একটা শৈল্পিক ব্যাপার, মানে ঠিক বিজনেস কাম একটা শিল্পর মধ্যে ছোঁয়া আছে। এইটা আপনার মাথায় কি করে এলো? আচ্ছা, বা কিভাবে আপনি চালালেন? একদম, এই যে ব্যাপারটা ইন্টেরিয়ার ডেকোরেশন, এই যে ব্যাপারটা আসাটা অদ্ভুত ভাবে। আমার বাড়ি যেখানে, আমার বাড়িটাতে আমি যখন নিজের মতো করে সাজাই, আমার বাড়িতে একটা রুফটপ গার্ডেন রয়েছে যেখানে প্রচুর বনসাই রয়েছে, পুরো বাড়িটা সুন্দরভাবে আমি যখন সাজাই, ওটা আমার প্যাশন বলতে পারেন।
আমার বাড়িটা হওয়ার পরে কি হলো, আমার কিছু বন্ধু বান্ধব যারা আমাকে রিকোয়েস্ট করলো যে আমার বাড়ি যখন হচ্ছে তুই একটু ব্যাপারটা দেখাশোনা করিস। সেটা করতে গিয়ে কি হলো, যেহেতু আমার প্যাশন একটু আগে বলেছি, যার বাড়ি হচ্ছে সে হয়তো অফিসে বা সে নিজের কাজে রয়েছে, আমি তার বাড়িতে বসে তার বাড়ির কাজটা দেখছি। এই যে জিনিসটা এইভাবে শুরু হওয়ার পরে তার কিছু বন্ধু বান্ধব আবার বললো ব্যাপারটা দেখ। তখন আমার বন্ধুরা আইডিয়া দিল যে এই ব্যাপারটাকে তুই প্যাশনটাকে প্রফেশনাল ভাবে কর, ভাবতে পারো। এইভাবে আমার ইন্টেরিয়ারে আসা এবং টাচউড আজকের ডেটে আমার অন্তত অনগোয়িং সাইট 12 থেকে 15টা, যেটা প্রত্যেকটাই কিন্তু রেকমেন্ডেশনের ওপরে, এবং আমার এই কাজটা করতে ভালো লাগে, তাই থেকে আমার ইন্টেরিয়ারে আসা। মানে আপনার ওই মানে শিল্পের ব্যাপারটা, এটা তো প্রথাগত বিদ্যা ইন্টেরিয়ারে যেটা লাগে সেটা আমার ছিল না, বাট আজকের ডেটে আমি কোয়াইট কনফিডেন্ট যে ইন্টেরিয়ার রিলেটেড ফিল্ডে আমি অন্য অনেকের মতো সেই কনফিডেন্সটা রয়েছে যে আমি বেটার করতে পারি বা পারবো। এবং সেটা চিন্তা থেকেই তো আজকে এতদিন ধরে আপনি এই অবশ্যই মানে বিজনেসটা চালিয়ে যাচ্ছে। একদম। আচ্ছা, আরেকটা আমি দেখছিলাম আপনার অফিসে গিয়ে যে আপনার অফিসে বেশ কিছু বয়স্ক কর্মী, মানে পুরুষ কর্মী এবং বেশ কিছু মহিলা কর্মী, যেটা আমাকে খুব আকর্ষণ করেছে যে আপনার অফিসে যে এই যে মানে ওমেন্সদের ওপর যে আপনি হাইলাইট করছেন, যে ওনাদের যে প্রিভিলেজটা আপনি দিচ্ছেন, যে 60 ঊর্ধ্ব মানুষ আর কর্মক্ষম থাকছে না, কিন্তু আমি দেখছি যে আপনার অফিসে সেই 60 ঊর্ধ্ব বা 58 ঊর্ধ্ব মানুষরা দাপিয়ে কাজ করছেন এবং খুব সাকসেসফুলি সমস্ত কিছু হ্যান্ডেল করছেন। এই চিন্তা ভাবনাটা আপনার কি করে এলো, বা এই কনফিডেন্সটা আপনার কি করে এলো? প্রথমে আমি বলে রাখি, আমার যেহেতু নিজস্ব একটা জব করা, চাকরি করার অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে আমি দেখেছি যে আমার যিনি বস বা আমার উপর যে রয়েছে, সে যদি আমাকে সেই জায়গাটা দেয়, অর্থাৎ ফ্রি জোন, যে আমি নিজের মতো ডিসিশন নিতে পারি, নিজের মতো কাজ করতে পারি, তাহলে অনেক বেটার পারফর্ম করা যায়। আমার অফিসে যাদের কথা বললেন, আমার মনে হয় একজন মানুষ যখন এই যেটা বললেন যে এজ ব্যাপারটা নাথিং বাট আ ফ্যাক্টর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মানুষের অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা, এইটাকে যদি প্রপার চ্যানেলাইজ করা যায় তাহলে, এবং একটা মানুষকে যদি সেই কনফিডেন্স দেওয়া যায় যে আপনি পারবেন, আমার মনে হয় সে অনেকটাই পারে। দ্বিতীয়ত হচ্ছে আমার অফিসের যে পরিবেশ, সেখানে কেউ বস না, কেউ সাবঅর্ডিনেট নয়, একটাই কথা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এখানে প্রত্যেকের নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এবং অনেক ক্ষেত্রে এরকম রয়েছে, এমন একটা পয়েন্ট যেটা হয়তো আমার মাথায় আসেনি, আমার যারা কলিগস বলি আমরা, নট স্টাফ, আমার যারা কলিগ, তারা হয়তো এমন একটা আইডিয়া শেয়ার করলো যেটা হয়তো আমি ভেবে দেখলাম, আমি তো এইভাবে ভেবে দেখিনি। তো এই যে পরিবেশটা, এটা দরকার। এবং এই যে বললেন যে অনেক মহিলারা আমার অফিসে কাজ করছে, তো আমার যেটা মনে হচ্ছে তাদের যে ধৈর্য, তাদের যে প্যাশন এবং তাদের যে দায়িত্ব নেওয়ার ক্ষমতা, এটা অনেকটাই আমাকে মনে হয়েছে যে মানে এটার মধ্যে কন্ট্রাডিকশন থাকতে পারে, অনেকের চিন্তা ভাবনা নাও মিলতে পারে, বাট আমার মনে হচ্ছে তাদেরকে যদি সেই জায়গাটা, সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করে দেওয়া যায়, দে ক্যান পারফর্ম বেটার দেন এনিওয়ান। এবং আমি একটা সময় সবাইকে বলি, আজকে আমরা যেখানে রয়েছি প্রত্যেকে, এই যে এখন আমরা দুজন রয়েছি বা আরো যারা রয়েছে, কালকের ডেটে প্রত্যেকে যেন এর থেকে একটা বেটার জায়গায় থাকি এবং আমাদের একটা বেটার ভার্সন, অর্থাৎ নিজেকে ঘষে মেজে যেন আমরা আরো বেটার করতে পারি। তার জন্য যেটা দরকার হয়, একটা সুন্দর পরিবেশ, সুন্দর অ্যাম্বিয়েন্স। কখনো যেন মনে হয় না যে অফিসটা আমার জন্য সাফোকেটিং, এটা ব্রিদিং স্পেস। এবং আমার অফিসে একটা অদ্ভুত ব্যাপার, যদি কখনো 4 দিন বা 5 দিনের ছুটি পড়ে যায় অফিসে, যেখানে অন্যান্য অফিসে কর্মীরা খুশি হয়, রিল্যাক্সে থাকতে পারবো, আমার অফিসে ঠিক উল্টো, এমনই একটা ফ্যামিলি, তারা চিন্তিত যে 5 দিন আমরা কিভাবে ছুটিটা কাটাবো। এটা আমি লাকি যে আমি এরকম একটা টিম পেয়েছি যারা ডেডিকেটেড, এবং আই এম প্রাউড অফ মাই টিম। প্রত্যেকে যারা টিম মেম্বার, তারা 100 বলবো না, তাদের 200-300% দেয় ফর মাই ফার্ম। তো মানে আমি ব্লেসড এদেরকে আমার টিমে পেয়ে।
আর এটাও একটা কথা যে আপনার মানে এই চিন্তা ভাবনা থেকে এটাও একটা মেসেজ যায় সমাজের কাছে যে নারীরা শুধুমাত্র ঘরবন্দি নয়, তারা ঘরের বাইরেও অনেক কিছু করতে পারে, যেটা অনেক পুরুষরাও হয়তো করে উঠতে পারে না। আমি নারী, আমি সবই পারি, এই কথাটার বিশ্বাস থাকলে অনেক দূরই এগোনো যায়। এবং এই চিন্তাধারাটা আমার মনে হয় যে ক্রমশ এটা ছড়িয়ে যাওয়া উচিত, কারণ নারীরা পারে না ইচ্ছে করলে এমন কিছু নেই। না, এখানে আমি যেটা বলবো যে ইচ্ছে করলে, যখন কথাটা আপনি ইউজ করলেন, আগে আমরা বলতাম যে ইচ্ছে থাকলে উপায় হয়। আমি ঠিক উল্টোটা বলি, আমি বললাম উপায় থাকলে ইচ্ছা হয়। অর্থাৎ এই উপায়টা, এই যে জায়গাটা, এই জায়গাটা আমাকে একজনকে দিতে হবে যে আপনি পারেন, আপনার দ্বারা হবে। এটা দিতে পারলে আমার মনে হয় অনেক বেটার পারফর্ম একজন করতে পারে। তার মধ্যে যে এক্স ফ্যাক্টরটা আছে ওটাকে জাস্ট ব্রাশ আপ করা, ওটাকে জাস্ট লাইট আপ করা। আমরা যেমন একটা কি বলবো, প্রদীপকে যেমন জ্বালাই, তারপরে সে নিজের মতো জ্বলতে থাকে, আমাদের কাজ জাস্ট ওটাকে লাইট আপ করা, একটা ক্যান্ডেলকে লাইট আপ করা, বাকিটা আলো যে ছড়ায় সেটা নিজের থেকেই ছড়ে। একদম। আমি আর একটা জিনিস একটু আগে যেটা আপনি বলছিলেন যে নারীরা সবই পারে, সেখানে একটা, আজকে আমি এই যে এখানে বসে রয়েছি চ্যানেল ভিশনে, যার আমন্ত্রণে বা কি বলবো, যে আমাকে কনফিডেন্স দিয়েছে এখানে আসার, শৈলেই দত্তগুপ্ত। বলতে ভালো লাগছে যে আজকে আমি হয়তো ক্যামেরার সামনে রয়েছি, বাট ক্যামেরার পেছনে যিনি ডিরেক্ট করছেন তিনি শৈলেই দত্তগুপ্ত। আমি অনেক দিন ধরে চিনি, এবং সে যেভাবে নিজেকে প্রতিদিন আপগ্রেড করছে, আমার মনে হয় ওটাও আমার জন্য একটা ইন্সপিরেশন, যে ও যেখান থেকে শুরু করে আজ যেখানে, এটাও আমার জন্য একটা ইন্সপিরেশন। এবং এটা একজনের জন্য একটা এক্সাম্পল হতে পারে যে একজন নারী কি কি করতে পারে এবং কত অডকে ফেস করে, অডগুলোকে ওভারকাম করে এখানে পৌঁছাতে পারে। সত্যি কথা, আপনি এটা মানে ভীষণ ভালো কথা বললেন যে সত্যি মানে চাইলে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও আজকে মানুষ তার প্রতিভাকে ঠিক মানে সুন্দরভাবে বিকাশ করতে পারে। জিজ্ঞেস করার আছে যে মানে নবপ্রজন্ম, ধরুন এখন তো চাকরির তো খুবই সমস্যা, এখন ধরুন প্রত্যেকেই হয়তো নিজেকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন, তাহলে তাদের প্রতি আপনার একটা মেসেজ আপনি দিন যে কি কি টিপস দিন যাতে করে তারা কনফিডেন্স পায় বা তারা ঠিক মতো করে ভাবতে পারে যে আমরা ঠিকঠাক মতো নিজেরা নিজেদের পায়ে মানে দাঁড়িয়ে মানে সক্ষম ভাবে আমরা একটা কিছু চালাতে পারবো। এখানে আমার একটাই বক্তব্য যে ওই ইন্সপিরেশন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একান্ত নিজস্ব ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকটা মানুষই নিজের নিজের জায়গায় ইন্সপিরেশন খুঁজে নেয়। আমি আস্তিক, ভগবান বিশ্বাসী, ঈশ্বর বিশ্বাসী, বাট ধর্ম আমি বিশ্বাস করি না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের পার্সপেক্টিভ আছে। একটা প্রজন্ম, তার যদি নলেজ থাকে, নলেজ ইজ দ্য বেস্ট ওয়েপন। নলেজ বাড়াতে গেলে আমার মনে হয় তার একটু বই পড়া উচিত, যে কোনো ধরনের বই, তার যেটা ভালো লাগে। আমার যদি সেলফ কনফিডেন্স থাকে তাহলে আমি অনেক কিছুই করতে পারি। এটা প্রত্যেকের জন্য আমরা যদি বেঁধে দিই যে তাকে এটা হতে হবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়ির লোক বা আমাদের যারা গুরুজন থাকে যে এটা করতে হবে, এটা একদমই সেটা নয়। তার যেটা করতে ভালো লাগছে, সে যেটা করতে চায়, সেইটা যদি দেয়া যায়। এখন কাজের স্কোপ প্রচুর, অনেক রকম অপশনস আছে, অনেক জায়গা রয়েছে। আমাকে দেখতে হবে যে কোনটা আমার ভালো লাগছে, তার কারণ যে কোনো জিনিস ভালো না লাগলে বেশি দিন করা যায় না। তো এইটাই হচ্ছে মেসেজ, যে যার যেটা ভালো লাগছে সে সেটাকে নিয়ে কনফিডেন্টলি এগিয়ে গেলে অবশ্যই করতে পারবে। কিছু অডস আসবে, বাট সেখানে ভেঙে পড়লে হবে না। আপনাকে সেই পালসটা রাখতে হবে যে আমিও পারি, সেটা থাকলেই হবে, এবং পারবেও। এবং আরেকটা জিনিস যেটা বললাম যে ওই আমি ভীষণ দামি, এই যে কথাটা, অর্থাৎ আমি আমার কাছে অনেকটাই দামি, আমি পারবো। ঠিক এই রকমই আমরা বিভিন্ন তারকাদের নিয়ে আসবো, যাদের গল্পের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত উৎসাহিত হবেন এবং অনেক কিছুর দিশা খুঁজে পাবেন। আশা করি আপনি আবারও কোনোদিন আমাদের এই সেটকে এসে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, দেখা হবে।